हे गाइस वेलकम बैक टू द चैनल। আমি তোমাদের দোস্ত আর চ্যানেলের হোস্ট বিকি চলে এসেছি তোমাদেরকে নিয়ে নতুন একটা ব্লগে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বকখালি। টাইম এখন সকাল 10টা বেজে 10 মিনিট। আমরা বেরিয়ে পড়েছি আমাদের ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্ট করে নিয়ে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। ব্রেকফাস্ট করে নিয়ে এখন আমরা বেরিয়েছি সাইট সিনের জন্য। তো এখন আমরা ফার্স্ট যাব হেনরি আইল্যান্ড, তারপর যাব আমরা লালগঞ্জ সি বিচ, তারপরে আরও অনেক জায়গাগুলো ঘুরবো। সেই সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ভিডিওর সঙ্গে তোমরা জুড়ে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। সো যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন দেখছো আমাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়েছে। তো চলো যেতে যেতে রাস্তায় আরও কথা হচ্ছে। প্রথমেই তোমাদের একটু কারেকশন করে দিচ্ছি। এখন আমরা যাচ্ছি লালগঞ্জ সি বিচে, যেটা বকখালি থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। যাওয়ার পথে গ্রামের মানুষের জীবন জীবিকা, গ্রামের প্রকৃতি আর মাটির একটা আলাদাই গন্ধ উপভোগ করতে করতে এখন আমরা এগিয়ে চললাম আজকের আমাদের প্রথম গন্তব্যের দিকে। বকখালি থেকে লালগঞ্জ যাওয়ার জন্য তোমরা টোটো পেয়ে যাবে। ভাড়া পড়বে আনুমানিক 200 টাকার মতো। আর যারা বাইক অথবা নিজের গাড়ি নিয়ে আসছো তারা গুগল ম্যাপ দেখে অথবা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করে পৌঁছে যেতে পারবে। সো চলো তোমরা এখন মিউজিকের তালে তালে ভিডিওটা এনজয় করো, বাকি কথা হচ্ছে ওখানে পৌঁছে। এখানে সমুদ্রটা কত সুন্দর কাছাকাছি, তাই না? এই সবেমাত্র আমরা এসে পৌঁছালাম লালগঞ্জ সি বিচে। এখন এখানে জোয়ার চলছে, যার কারণে দেখতে পাচ্ছ তোমরা সমুদ্রটা কত সুন্দর কাছে রয়েছে। দেখতে খুবই ভালো লাগছে। যেরকম কালকে আমরা বকখালি যখন গেছিলাম, বকখালি সি বিচে কমসে কম 2 কিলোমিটার দূরে ছিল সমুদ্র। তো এখানে সকাল সকাল এসে সত্যি কথা বলতে মনটা পুরো ভরে গেল। মনে হচ্ছে কেন আগে আসিনি এই জায়গাটায়। তো এখানকার ভাইবটা তোমাদেরকে সিনেম্যাটিকের মাধ্যমে শেয়ার করছি। তো দেখতে থাকো বন্ধুরা।
যেমন দেখতে পাচ্ছি এখান থেকে স্টার্ট করে একদম সেই মাথা পর্যন্ত টোটালটাই একটা শুটকির পল্লী রয়েছে, মানে যেখানে টোটাল শুটকি তৈরি করা হয়। আর এরকম নৌকায় করে বা ট্রলারে করে মাছগুলো আসে, যেগুলো এখানে শোকানো হয়। কিন্তু সত্যি কথা বলতে এই সি বিচে আসলে তোমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে শুটকি মাছের গন্ধ কিন্তু তোমাদেরকে সহ্য করতে হবে। যেরকম আমরা এসেছি আসা থেকে স্টার্ট করে এখনও পর্যন্ত প্রচুর গন্ধ পাচ্ছি, কিন্তু সেই গন্ধটাকে বাদ দিলে বাকি জায়গাটা কিন্তু সত্যি কথা বলতে খুবই সুন্দর। তোমরা কিন্তু এখানে আসতেই পারো ঘোরার জন্য, মানে বকখালিতে আসলে তোমরা লালগঞ্জ সি বিচে এসে কিছুটা টাইম স্পেন্ড করতেই পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। লালগঞ্জ বিচকে বিদায় জানিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন হেনরি আইল্যান্ডে। আমার বাদিকে যে গেটটা দেখতে পাচ্ছ, এটা হলো লালগঞ্জের একমাত্র স্টে বা বিচ রিসর্ট, নাম ঘরে বাইরে। রিসর্ট বা ক্যাম্পসাইটটা বিচের একদমই কাছে। তোমরা যদি লালগঞ্জ সি বিচে একটা দিন কাটাতে চাও, তাহলে এই ঘরে বাইরেই হলো একমাত্র অপশন। ভিডিওর ডেসক্রিপশানে এর কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো, ডিটেলসের জন্য চেক করে নিতে পারো। তো চলো, তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে হেনরি আইল্যান্ডে পৌঁছে। লালগঞ্জ বিচ ভিজিট করে এখন আমরা এসেছি হেনরি আইল্যান্ডে। হেনরি আইল্যান্ডে ঢোকার জন্য পার হেড 10 টাকা আর বাইকের জন্য 10 টাকা দিয়ে আমরা এখন এন্টার করেছি হেনরি আইল্যান্ডের মধ্যে। বাইক রেখে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সমুদ্রের পাড়ে বা সি বিচের দিকে। তো যেতে যেতে বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইরকম ঠিক একটা জায়গা, দুপাশে ম্যানগ্রোভ বন, ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে, তার মধ্যে থেকে মাঝখানে উঁচু করে রাস্তা তৈরি করা রয়েছে। সেখান থেকে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হেনরি আইল্যান্ডের বিচের দিকে। সামনে দেখতে পাচ্ছি একটা কাঠের সাঁকো বা রাস্তা তৈরি করা রয়েছে, সেখানের উপর তার উপর থেকে হেঁটে গিয়ে সোজা আমরা পৌঁছাবো হেনরি আইল্যান্ডের সমুদ্রের পাড়ে। সেই সামনে দেখা যাচ্ছে একটা গাছের মধ্যে গুহা টাইপের, তো তারপরেই হচ্ছে হেনরি আইল্যান্ডের বিচ। তো ওটাই হচ্ছে বিচের এন্ট্রি পয়েন্ট। এটা হলো বকখালির খুব ফেমাস হেনরি আইল্যান্ড। আর আশা করি তোমরা অনেকেই এসছো এখানে, আর যারা আসোনি তারা এখানে বকখালিতে ভিজিট করলে এখানে অবশ্যই এসো, কারণ বকখালির সি বিচের থেকে এই সি বিচটা অনেক সুন্দর অনেক কিছুর দিক থেকে। যেরকম দেখতে পাচ্ছ তোমরা পিছনে কত বড় বড় ঢেউ আসছে, সঙ্গে চারিদিকে তাও বন রয়েছে, সঙ্গে পুরো একদম ফাঁকা একদম বিচ চারিদিকটায় দেখতে পাচ্ছ। এই যে সামনের দিকটা যেরকম দেখতে পাচ্ছ, এদিকেও তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, এদিকটাও পুরো ফাঁকা রয়েছে। তোমরা এখানে এসে যেরকম ইচ্ছা তেমন ফটোশ্যুট থেকে স্টার্ট করে নিজের প্রিয়জনের সঙ্গে কিছুটা টাইম কাটাতে পারো। খুব একটা ভালো ভাইব তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবে। তো আমি রেকমেন্ড করবো যারা যারা তোমরা বকখালি আসছো তারা এই জায়গাটায় অবশ্যই একবার ভিজিট করো।
প্রায় 1 ঘন্টা হতে যায় আমরা এখনও হেনরি আইল্যান্ডেই আছি, এখান থেকে এখনও বেরোয়নি। তার কারণ হচ্ছে বকখালিতে আমরা যে ভাইবটা পাইনি, মানে যে বিচের যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে আমরা খুব এনজয় করছি। আর বিকি এখন ওর অ্যাকোরিয়ামের জন্য কিছু ববুড, কিছু পাথর আর কিও কালেক্ট করছে, তো সেই জন্য আমরা এখানে একটু ওয়েট করছি। তোমাদেরকে দেখাই, ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই দূরে জায়গাটাতে, ওইখানেও কিছু ববুড কালেক্ট করছে, কিছু পেয়েছে, তো ওইগুলোকে ওখান থেকে একসাথে নিয়ে ও বেরোবে। দেন আমরা এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় হয় সেটা দেখি, তো সেখানে পৌঁছে তোমাদের সাথে ভিডিওটা আরও কন্টিনিউ করছি। এখন আমরা হেনরি আইল্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, ওখানে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার আমরা সাইট সিনের জন্য বেরোবো, আর তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বাকি সব কিছু। সো স্টে টিউন। Few inches later. লাঞ্চ করার জন্য আগের দিনের মতো আমরা আজও চলে এসেছি বনশ্রী হোটেলে। এটা বকখালি বাস স্ট্যান্ডের একদমই অপোজিটে। রিজনেবল প্রাইসে খুবই ভালো লাঞ্চ অথবা ডিনার এখানে পাওয়া যায়। আমি তোমাদের এই হোটেলটাই রেকমেন্ড করব। টাইম এখন 4:10 বাজে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি কার্গিল বিচের জন্য। ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে। কার্গিল বিচ যাওয়ার পথেই যেহেতু ফ্রেজারগঞ্জ পড়ে, তাই প্রথমেই আমরা এলাম ফ্রেজারগঞ্জে। আমরা এখন রয়েছি ফ্রেজারগঞ্জে, আর আমার পিছনে যে দেখতে পাচ্ছ ভগ্নদশায় রয়েছে যে বিল্ডিংটা, এটা হচ্ছে একটা টাইমে ফ্রেজার সাহেবের বাংলো ছিল, তো এই নাম থেকেই এখানকার নাম হয়েছে ফ্রেজারগঞ্জ। তো চলো তোমাদের সামনে গিয়ে আরও একটু ভালো করে দেখাচ্ছি। 1903 সালে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার অ্যান্ড্রু ফ্রেজার। তিনি প্রথম এই বকখালি জায়গাটা আবিষ্কার করেন বা জনগণের সামনে নিয়ে আসেন, তাই ওনার নাম অনুসারেই বকখালির এই জায়গার নাম হয় ফ্রেজারগঞ্জ। A few moments later. ফ্রেজারগঞ্জ ঘুরে এখন আমরা যাচ্ছি কার্গিল বিচ। বকখালি থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ। ন্যাশনাল হাইওয়ে 117 থেকে এই বাঁদিকের রাস্তা ধরে গ্রামের মধ্যে দিয়ে কিছুটা গেলেই তোমরা পৌঁছে যাবে কার্গিল বিচে। বকখালির এই বিচ কিন্তু ফেমাস সানসেট দেখার জন্য, সুতরাং বিকেলের দিকে যদি তোমরা এই বিচে পৌঁছাও তবেই কিন্তু এই বিচের আসল সৌন্দর্য তোমরা উপভোগ করতে পারবে। এই হলো কার্গিল বিচ। কার্গিল বিচ আসার পথে আমরা ফ্রেজারগঞ্জ হয়ে ঘুরে আসলাম, কারণ কার্গিল বিচ আসার আগে ফ্রেজারগঞ্জটা পড়ে, সেই কারণে আমরা ফ্রেজারগঞ্জ থেকে ঘুরে তারপর আমরা এই পৌঁছালাম কার্গিল বিচ। পিছনে যেরকম তোমরা দেখতে পাচ্ছ পুরো ধুধু সমুদ্র, কিন্তু কোনো ঢেউ নেই, আর সাইডটা পুরোপুরি এরকম বাঁধানো রয়েছে। এই যে আমার আঙ্গুলের পয়েন্টে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ফ্রেজারগঞ্জের ফ্রেজার সাহেবের বাংলো, ওখান থেকেই এরকমভাবে উঁচু হয়ে এসছে, আর সাইডটা পুরোটা বাঁধানো রয়েছে। যেরকম দেখলাম আমরা, তোমাদেরকেও দেখালাম ওই সাইডটাতেও কাজ চলছে, তার মানে এই কারণেই কাজ চলছে যে এইখানটায় যেরকম বাঁধানো রয়েছে পুরো পার্টটা, সেই রকমভাবে ওই জায়গাটাও বাঁধানোর জন্যই ওই কাজগুলো চলছে। আমরা এখন একটু নিচের দিকে নামছি, নেমে দেখি কেমন কি ভাইব পাওয়া যায় বা কি দেখতে পাওয়া যায়, সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। কালকের তুলনায় আজকে কিন্তু ঠান্ডাটা একটু বেশি রয়েছে,
এইখানের তুলনায় ঠান্ডাটা আজকে একটু বেশি রয়েছে, কারণ দেখতে পাচ্ছ যেরকম আজকে কিন্তু সূর্য একটুও দেখা যাচ্ছে না। কাল যেরকম তোমাদেরকে সানসেট দেখিয়েছিলাম, কিন্তু আজকে সেটা সম্ভব নয়, কারণ একটুও সূর্য দেখতে পাওয়া যাচ্ছে না। আর সামনে কত সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু সেই সামনে পাখি উড়ে বেড়াচ্ছে, কিন্তু ক্যামেরায় হয়তো সেগুলো ভিজিবল হচ্ছে না। আর এরকম ছোট ছোট বোল্ডার, ছোট বড় নানান টাইপের বোল্ডার পড়ে রয়েছে। সামনে অনেক ট্রলার রয়েছে যেগুলো মাছ ধরতে যায়, আর সামনে অনেক পাখি উড়ে বেড়াচ্ছে ছোট ছোট। সো কার্গিল বিচ আমাদের ঘোরা কমপ্লিট। এখন আমরা আবার বেরোচ্ছি বকখালি সি বিচের দিকে, কারণ এখানে সেরকমভাবে দেখার কোনো কিছু তেমন নেই। তো এখানে শুধু টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই। এর থেকে আমরা চলো বকখালির বিচে গিয়ে তোমাদের সঙ্গে বাকি কিছু শেয়ার করছি। A few minutes later. কার্গিল বিচ ঘুরে এখন আমরা এসে পৌঁছালাম আবার বকখালিতে। কাল সানডে ছিল, যতটুকু পরিমাণ ভিড় ছিল আজ মানডে হওয়ার কারণে দেখা যাচ্ছে একদমই ভিড় নেই বললেই পুরোপুরি চলে। ঠিক আছে, তুই কোথায়? আমরা এক প্লেট কাঁকড়া নিলাম, যেটা 5 পিসের দাম 100 টাকা। এই যে নেওয়া হচ্ছে, এরপর এটাকে গ্রেভি তৈরি করা হবে। আর এই বাগদা চিংড়ির 1 প্লেট নিলাম, যেটার 1 প্লেটের দাম 100 টাকা। 16 পিস রয়েছে। আর মোটামুটি আর বাকি কিসের কি দাম রয়েছে একটু বলতে পারবে? দাম বলা যাবে। আচ্ছা সোনা যেরকম উঠানামা হয়, আচ্ছা আচ্ছা, ওই রকমই সবসময় মাঝে মাঝে ওঠানামা হয় আর কি, সেই জন্য এখন বলে কোনো লাভ নেই আর কি। ভিডিও করছেন, ভিডিও আমার ছাড়া আছে, বহুত ভিডিও ছাড়া আচ্ছা থেকে সব ছাড়া আছে। পরে ওরা এসে বলে আমাকে এই দামে দিতে হবে, আপনি বলেছেন না, পারলেন না। মানে এটার যখন এখন ধরুন একরকম দাম হতে পারে, পরবর্তী টাইমে আবার আলাদা দাম হতে আমি পারে। ভিডিও ছাড়ে না, ভিডিও দেখে আমার দোকানে এলো, আমি ভিডিও আমি দেখে এলাম, আমি দাম বেশি বলছি, তখন বলেছে 100 টাকা, পরে 150 টাকা হলো। হ্যাঁ, আমি খারাপ হয়ে গেলাম। না না, ঠিক 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 ঠিক। এবার মানে মা আজকে ধরে দিদি ভাই আজকে মানে কম দামে পেয়েছি, কালকে দাম বেশি হতেই পারে, কম দামে মাছ ছাড়তে পারি। আর কাকি ভাই কম দাম মানে হাই দামে মাছ কিনা হয়ে গেছে, তখন আমাকে দাম বিক্রি বেশি বাড়িয়েই বিক্রি করতে হবে। ছাড়তে পারবো না, কোনোদিনই নয়, কোনোদিনই পারবো না। তো এই ধরো এই মাছটা আমার আজকে আমার কিনা পড়েছে 20 টাকা পিস, সাধারণ কথা, 20 টাকা পিস কিনা পড়েছে। এই কারণ 25 টাকা পিস ছাড়বো আমি, 5 টাকা লাভে ছাড়তে পারি আমি। কালকে কিনা করছি আমার 30 টাকা, তখন তার আমি 25 টাকা ছাড়তে পারবো না। আপনি আমি কালকে 25 টাকা আছে, আজকে 30 টাকা বলছেন, খারাপ ভাবলো। চিপিং বাজি দোকান আছে। না না না, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। আপনার দিক থেকে আপনি ঠিকই আছে। দাম মানে বলা যাবে না। এইগুলো লবস্টার তো, এই লবস্টার এরকম এরকম দাম, এইগুলো 150 টাকা পিস। ওটা দিতে মাঝে আবার মানে 300 টাকাও হয়ে যায়। বলে ভাই দাম কেন ভাই, মানে যখন যেরকম কেনা তখন সেরকম বিক্রি, এই হচ্ছে ব্যাপার। কি বলতো, যেরকম ধরো একটা দোকানে যদি আমরা 10 টাকা পাইকারি ঝাঁপি পড়ি, তাই তো ধরো 100 জন পাইকারি ধরো আমরা কাছে গেছি, আপনি তো মানে টাকা লুটবেন, 10টা পাইকারি আবার লেট দেবে, এই মালটার দাম হচ্ছে 30 টাকা দাম। ওই তো আমার দরকার, সবার দরকার। এবার 100 টাকা তুললাম মালটাকে আমি,
ঘর যেও নিলামে উঠে, মাছও নিলামে উঠে। আচ্ছা আচ্ছা, ওকে বলে অকশন বলা হয়। অকশন বলবো কি দেবে 5 কেজি 100 টাকা। চিংড়ি মাছ আর কাঁকড়া নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর আজ সত্যি কথা বলতে কিছু করার মতো নেই, তো সেই কারণে এখনই চলে যাচ্ছি। আর আমাদের এই বকখালি সিরিজটা এখানেই আমরা শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে তো একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা যারা নতুন আমাকে দেখছো তারা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যেও এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো চলো, দেখা হবে নতুন কোনো সিরিজে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো অ্যাডভেঞ্চারের সঙ্গে।